আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব জাপানিজ কটন স্পঞ্জ কেক এবং ভ্যানিলা স্পঞ্জ কেকের একটি রেসিপি। আশা করছি দুইটি কেক রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। তো প্রথমে আমি জাপানিজ কটন কেকটি তৈরি করে দেখাচ্ছি। এই কেকটা তৈরি করার ক্ষেত্রে বেশিরভাগ মানুষেরই প্রশ্ন থাকে, কেকটা বেক করার পর একদমই চুপসে যায়। সবকিছুর সমাধান সহ আজকের রেসিপিটি থাকছে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন মূল রান্নায় চলে যাচ্ছি। কেকটা তৈরি করার জন্য সবার প্রথমেই বড় একটা মিক্সিং বোলে 3টা ডিমের সাদা অংশ নিয়ে নিব, আর ডিমের কুসুমগুলো আলাদা করে অন্য একটা ছোট বাটিতে রেখে দিব। খেয়াল রাখবেন ডিমের কুসুমটা যাতে পড়ে সাদা অংশের সাথে মিশে না যায়, তাহলে কিন্তু ডিমের ফোমটা তৈরি করতে অসুবিধা হবে। কেকটা আমি আজকে 3টা ডিম দিয়ে তৈরি করছি, তবে আপনারা চাইলে কিন্তু 2টা ডিম অথবা একটা ডিম দিয়েও ছোট করে কেকটা তৈরি করে নিতে পারেন। ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই ডিমগুলো আধা ঘন্টা আগে নামিয়ে নর্মাল তাপমাত্রায় এনে তারপর ব্যবহার করবেন। তো দেখতেই পাচ্ছেন আমি 3টা ডিমের কুসুমই কিন্তু আলাদা করে নিয়েছি। এবার বাটিটাকে একটা সাইডে রেখে দিয়ে অন্য একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি গরম তেল। এখানে আমি 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল গরম করে নিয়েছি। তেলটা কুসুম গরমের চেয়ে একটু বেশি গরম হবে। এবার এখানে একটা ছাঁকনি নিয়ে এর উপরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে ময়দা। এবার ময়দাটাকে চেলে নিতে হবে। এর আগেও কিন্তু আমি 2বারের মতো ময়দাটা চেলে নিয়েছি। ময়দাটা কয়েকবার চেলে নিলে ময়দার ব্যাটারটা তৈরি করার সময় একটু লাম্পস তৈরি হয় না। তো আপনারাও কিন্তু চেষ্টা করবেন 2 থেকে 3বার ময়দাটাকে চেলে নেওয়ার জন্য। এবার একটা হ্যান্ড উইক্স দিয়ে গরম তেলের সঙ্গে ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিব। তেলের সঙ্গে ময়দাটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিচ্ছি ডিমের কুসুমগুলো। আবারও হ্যান্ড উইক্স দিয়ে ডিমের কুসুমটাকে একটু মিশিয়ে নিব। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ লিকুইড দুধ। দুধটাকে আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে, তবে এবার যাতে কোনো লাম্পস না থাকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। জাপানিজ কটন স্পঞ্জ কেকের বৈশিষ্ট্য হচ্ছে এখানে কোনো বেকিং পাউডার অথবা বেকিং সোডা লাগে না। বেক করার পর কেকটা এমনিতেই অনেক ফুলে আর তুলার মতো নরম হয়, আর খেতেও অনেক বেশি মজার হয়। তো দেখতেই পাচ্ছেন মিশ্রণটা ফেটিয়ে নেওয়ার পর এটা কতটা স্টিকি হয়েছে। তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই, ডিমের ফোমটা যখন এটার সঙ্গে মিশানো হবে তখন কিন্তু অনেকটাই পাতলা হয়ে যাবে। ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিলাম 3 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়ে দেওয়ার পর আবারও মিশিয়ে নিব। তো এই কাজগুলো কিন্তু একটু ধৈর্য সহকারেই করতে হবে। মিশানো হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটার মধ্যে কিন্তু একটু লাম্পস নেই। এবার এই ব্যাটারটাকে একটা সাইডে রেখে দিব। এবার ডিমের সাদা অংশগুলোকে একটা ইলেকট্রিক হ্যান্ড বিটারের মিডিয়াম স্পিডে বিট করে নিব। কিছুক্ষণ বিট করে নেওয়ার পর যখন ডিমের ফোমটা ক্রিয়েট হতে শুরু করবে ওই পর্যায়ে এখানে নিয়েছি 1/3 কাপ পরিমাণ চিনি। এবার চিনিগুলোকে অল্প অল্প করে 2-3 বারে দিয়ে দিব আর বিট করতে থাকবো। 1/3 কাপ চিনিতে মিষ্টির পরিমাণটা একদম পারফেক্ট হয়। তারপরও আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনির পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়েও দিতে পারেন। যাদের ইলেকট্রিক বিটার নেই তারা চাইলে হ্যান্ড বিটার দিয়েও এই ফোমটা তৈরি করে নিতে পারেন। সেই ক্ষেত্রে টাইমটা একটু বেশি লাগবে। প্রায় 6-7 মিনিটের মতো আমি ডিমের ফোমটাকে বিট করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু ডিমের ফোমটা একদম তৈরি হয়ে গিয়েছে। ফোমটা ঠিক এরকম হবে, এটা দিয়ে কিছু লেখার চেষ্টা করলেও এটা মুছে যাবে না। এবার আগে থেকে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেখানে অল্প অল্প করে ডিমের ফোমটা দিব আর মিশিয়ে নিব। প্রথমে অল্প কিছুটা ডিমের ফোম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব, এতে করে পরবর্তীতে ডিমের ফোমগুলো খুব দ্রুতই মিশে যাবে। তো দেখতেই পাচ্ছেন ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ডিমের ফোমটা অল্প অল্প করে দিয়ে আলতো হাতে মিশিয়ে নিব। খুব দ্রুত মিশানো যাবে না, এতে করে ডিমের ফোমটা চুপসে যেতে পারে। আমি কিন্তু কাজটা খুব আস্তে আস্তে করছি, তবে ভিডিওটা খুব বেশি বড় হয়ে যাবে, যার কারণে একটু টেনে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ ডিমের ফোমটা আমি অল্প অল্প করে দিয়ে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিয়েছি। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দিলে কেকের মধ্যে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে, অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এবার ভ্যানিলা এসেন্সটাকেও ব্যাটারের সঙ্গে একটু মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এবার ব্যাটারটাকে মোল্ডের ভিতরে ঢেলে দিব। এখানে আমি একটা 6 ইঞ্চি সাইজের মোল্ড নিয়ে বেকিং পেপার কেটে সেট করে নিয়েছি। এরপর কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ব্যাটারটা ঢেলে দেওয়ার পর এবার একটা টুথপিক দিয়ে একটু নেড়ে দিব, যাতে করে কোনো লাম্পস না থাকে। এবার কেকের মোলটাকে 2 হাত দিয়ে ধরে একটু ট্যাপ করে দিতে হবে। ব্যাস, এবার কেকটা বেক করার জন্য একদমই রেডি। এই কেকটা পানির ভাপে বেক করতে হয়, তার জন্য একটা ট্রের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে কিছুটা গরম পানি দিয়ে দিব। এবার কেকের মোলটা এর মধ্যে বসিয়ে দিয়ে ওভেনের ভিতর দিয়ে দিব। ওভেনটাকে আমি আগে থেকেই 10 মিনিটের জন্য ফ্রিহিট করে নিয়েছি। এরপর কেকের মোলটা দিয়ে 60 মিনিটের জন্য কেকটাকে বেক করে নিব। চুলায়ও কেকটাকে সেম ভাবেই বেক করতে হবে, সেই ক্ষেত্রে কেকের উপরে কালার আসবে না।
ফিরে আসলাম 60 মিনিট পর। আমি একটা টুথপিক দিয়ে কেকটাকে চেক করে নিয়েছি। কেকটাকে ওভেন থেকে নামিয়ে নেওয়ার পর একটু ঠান্ডা করে নিয়েছি। এবার কেকটা আনমোল্ড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। কেকের উপরে মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালার এসেছে। কেকটা কেটেও ভিডিও করেছিলাম কিভাবে যেন ডিলেট হয়ে গিয়েছে। যাই হোক, কেকের ভিতরটাও কিন্তু একদম পারফেক্ট হয়েছে আর খেতেও অনেক বেশি মজার হয়েছিল। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন। ইনশাল্লাহ আপনাদের কেকটাও এরকম পারফেক্ট হবে। এবার আমি আপনাদের সাথে ভ্যানিলা স্পঞ্জ কেকের রেসিপিটি শেয়ার করছি। কেকটি তৈরি করার জন্য সবার প্রথমেই আমি এখানে শুকনো উপকরণগুলো চেলে নিব। তার জন্য একটা বাটির মধ্যে একটা চালনি নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা। কাপের মধ্যে আমি ময়দাটা কিন্তু একদম আলগা করে নিয়েছি, চেপে চেপে নেইনি। এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার। স্পঞ্জ কেকে সবসময় বেকিং পাউডারটাই দিবেন, বেকিং সোডাটা দেওয়া যাবে না। এরপর শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে চেলে নিতে হবে। অবশ্যই এই উপকরণগুলোকে খুব ভালো করে চেলে নিতে হবে। আমি অফ ক্যামেরায় আরো একবার চেলে নিব। ময়দার মিশ্রণটা চেলে নেওয়া হয়ে গেলে এবার একটা স্প্যাচুলা দিয়ে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণ যদি আরো বাড়াতে চান তাহলে এখানে আপনারা আরো 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিতে পারেন। আর অবশ্যই কিন্তু চেলে নিতে হবে। মিশ্রণটা মিশানো হয়ে গিয়েছে। এবার এটাকে একটা সাইডে রেখে দিয়ে এখানে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি 2টা নরমাল তাপমাত্রায় থাকা ডিম। ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে নরমাল তাপমাত্রায় এনে তারপর ব্যবহার করতে হবে। এরপর একটা ইলেকট্রিক বিটার দিয়ে আমি ডিমগুলোকে কিছুক্ষণের জন্য বিট করে নিচ্ছি। প্রায় 10 সেকেন্ডের মতো বিট করে নেওয়ার পর যখন ডিমের মধ্যে এরকম হালকা ফেনা ফেনা তৈরি হবে ওই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি নিয়েছি। চিনিটাকে অল্প অল্প করে দিব আর বিট করে নিব। চিনিটা একেবারে দেওয়া যাবে না, চিনিটা অল্প অল্প করে দিব আর বিট করে নিব। আমি 3-4 বারে চিনিটা অল্প অল্প করে দিব আর বিটার স্পিডটাকে একে রেখে চিনিটা একদম গলে যাওয়া পর্যন্ত বিট করতে থাকবো। চিনিটা যদি দানা দানা থাকে তাহলে কিন্তু কেকটা খেতে একদমই ভালো লাগবে না। কেকটা খেতে একদম বালি বালি লাগবে, তাই চিনিটা কিন্তু অবশ্যই ভালো করে গলিয়ে নিতে হবে। আমি এখানে 2টা ডিমের জন্য হাফ কাপ পরিমাণ চিনি দিচ্ছি, তবে আপনারা চাইলে কিন্তু এখানে 1/3 কাপ পরিমাণ চিনি দিতে পারেন। যাদের ইলেকট্রিক বিটার নেই তারা চাইলে কিন্তু হ্যান্ড উইক্স দিয়েও এই ডিমের ফোমটা তৈরি করতে পারেন। আর আপনারা হয়তো খেয়াল করেছেন আমি ডিমের কুসুম এবং ডিমের সাদা অংশ একসাথেই বিট করে নিচ্ছি। তবে যদি হ্যান্ড উইক্স দিয়ে করতে চান তাহলে কুসুমটাকে আলাদা করে নেবেন, তাহলে খুব দ্রুতই কিন্তু ডিমের ফোমটা তৈরি হয়ে যাবে। চিনিটা যখন একদম গলে যাবে তখন আমি বিটার স্পিডটাকে বাড়িয়ে দিয়ে দুয়ে দিয়ে বিট করব একদম পারফেক্ট ফোমে পরিণত হওয়া পর্যন্ত। তো দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে কিন্তু ডিমের ফোমটা একদম রেডি হয়ে গিয়েছে। উপর থেকে ডিমের ফোমটা দিয়ে কিছু একটা লিখে চেক করে নেবেন। যদি দেখেন লেখাটা কয়েক সেকেন্ডের জন্য স্থায়ী থেকে আবার ডেবে যাচ্ছে তখনই বুঝতে হবে ডিমের ফোমটা একদম পারফেক্ট ভাবে তৈরি করা হয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। আমি এখানে ফুড গ্রেডের ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করেছি। ভ্যানিলা এসেন্সটা দিয়ে দেওয়ার পর আবারও বিটারটা দিয়ে কিছুক্ষণের জন্য মিশিয়ে নিব। প্রায় 10 সেকেন্ডের মতো একটু বিট করে নিলাম যাতে করে ভ্যানিলা এসেন্সটা ভালো করে মিশে যায়। এবার এখানে ময়দার যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। ময়দার মিশ্রণটাকে আমি আবারও চেলে 2 বারে দিয়ে দিব। এতে করে ময়দার মিশ্রণটা মিশাতে অনেক বেশি সহজ হয় আর কোনো লাম্পস তৈরি হয় না। এরপর বিটারে কাটাটা দিয়ে আমি আস্তে আস্তে ফোল্ডিং মেথডে ঘুরিয়ে ঘুরিয়ে ময়দার মিশ্রণটাকে মিশিয়ে নিব। এখানে কিন্তু একদমই তাড়াহুড়া করা যাবে না, খুবই আলতো হাতে এই মিশ্রণটা মিশাতে হবে। মিশাতে গিয়ে এই পর্যায়ে যদি ডিমের ফোমটা চুপসে যায় কেকটা বেক করার সময় ফুলবে ঠিকই, তবে চুলা বা ওভেন থেকে নামানোর পর কেকটা একদম চুপসে যাবে। আমি কিন্তু খুবই আস্তে ধীরে কাজটা করছি, তবে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে তার জন্য একটু টেনে দিয়েছি। তো দ্বিতীয়বারেও কিন্তু ময়দাটা দিয়ে আমি একইভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন ময়দাটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, কোনো লাম্পস নেই। তারপরও আমি একটা স্প্যাচুলা দিয়ে চেক করে নিচ্ছি ময়দাটা ভালো করে মিশেছে কিনা। তো দেখতেই পাচ্ছেন ময়দাটা কিন্তু খুব ভালো করে মিশেছে, কোনো ধরনের লাম্পস নেই। স্পঞ্জ কেকের ব্যাটারটা কিন্তু এরকমই হবে, এরকম ফোমি এবং থকথকে। তো ব্যাটারটা কিন্তু এখন একদমই রেডি হয়ে গিয়েছে। এবার এটাকে আমি মোল্ডে ঢেলে নিব। আমি এখানে একটা 6 ইঞ্চি সাইজের মোল্ড নিয়ে এর মধ্যে একটা বাটার পেপার কেটে বিছিয়ে নিয়েছি। এবার সামান্য পরিমাণে তেল মোল্ডের নিচের অংশে ব্রাশ করে দিব। কোনোভাবেই মোল্ডের সাইডের অংশে তেলটা ব্রাশ করা যাবে না, তাহলে কিন্তু কেকটা সাইড থেকে খুলে চুপসে যাবে। তেলটা ব্রাশ করা হয়ে গেলে এবার কেকের ব্যাটারটা মোল্ডের ভিতর ঢেলে দিচ্ছি। ব্যাটারটা দিয়ে দেওয়ার পর একটুখানি ট্যাপ করে নিব, এতে করে ভিতরে যদি কোনো এয়ার বাবলস থাকে তাহলে বের হয়ে যাবে। এবার কেকটা বেক করার জন্য একদমই রেডি। আমি কেকটা ওভেনে বেক করব, তার জন্য ওভেনটাকে আমি 10 মিনিটের জন্য ফ্রিহিট করে নিয়েছি। এরপর কেকের মোল্ডটাকে ওভেনের নিচের তাকে রেখে 170 ডিগ্রি তাপমাত্রায় ওভেনের আপ ডাউন হিট অন রেখে আমি বেক করে নিব 25 মিনিটের মতো। যখন কেকটা ফুলে উপরে হালকা কালার চলে আসবে ওই পর্যায়ে ওভেনের তাপটাকে কিছুটা কমিয়ে দিতে হবে, তাহলে কেকটা আর শক্ত হবে না, অনেক বেশি সফট হবে। চুলায়ও কিন্তু সেম ভাবেই বেক করবেন, তাহলে দেখবেন কেকটা শক্ত হবে না, তবে সময়টা একটু বেশি লাগতে পারে। 25 মিনিট পর কেকটা যখন একদম হয়ে যায় তখনও কিন্তু ওভেনটা অফ করার পর আমি ওভেনের ভিতরেই কেকটা রেখে দিই। তবে আপনাদের যে ওভেনে বা চুলায় রেখে দিতে হবে এমনটা কিন্তু না।
চুলা বা ওভেন থেকে নামানোর সাথে সাথেই মোটা কাপড় দিয়ে ঢেকে রেখে দিবেন একদম ঠান্ডা হওয়া পর্যন্ত। আমি কিন্তু ওভেনে রেখে একদম কেকটাকে ঠান্ডা করে নিয়েছি। এবার কেকটাকে আমি আনমোল্ড করে দেখিয়ে দিচ্ছি। একটা ব্রেড নাইফ দিয়ে কেকের চারপাশটা একটু ছাড়িয়ে নিব, তাহলে খুলতে সুবিধা হবে। তো দেখতেই পাচ্ছেন কেকের কালারটা মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, একটুও কিন্তু শক্ত হয়ে যায়নি, অনেক বেশি সফট আর অনেক বেশি স্পঞ্জি হয়েছে কেকটা। এবার কেকটা স্লাইস করে ভিতরটাও দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কেকের ভিতরটাও কতটা পারফেক্ট হয়েছে, কতটা সফট আর কতটা স্পঞ্জি হয়েছে। সম্পূর্ণ রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করবেন, ইনশাআল্লাহ এরকমই পারফেক্ট কেক তৈরি করতে পারবেন। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করে বেশি বেশি শেয়ার করে দিবেন। আর কি ধরনের রেসিপি চান অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।